দর্শক, সোশ্যাল মিডিয়া মানেই কিন্তু নানা রং ঢং আবেগ বেদনার কেন্দ্রস্থল। কেউ বা হয় ভাইরাল, কেউ বা হয় প্রতিদিন বিভিন্ন ধরনের লাঞ্ছিত বা সমালোচিত। এই সকল বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান সামাজিক যোগাযোগের আজকে এই পর্বে আপনারা জানতে পারবেন উদ্যোগ এবং উদ্যোক্তাদের নিয়ে। এবং আপনাদের সাথে আছে আমি তমা রশিদ। এবং আজ আমাদের সাথে আছে প্রকৌশলী সাজ্জাদ আমিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইমারাস রিয়েল এস্টেট লিমিটেড। এছাড়া আছেন প্রকৌশলী মোহাম্মদ মিসবাহ উদ্দিন, রিসার্চার সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডার্স রিসার্চ, HBRC। এছাড়াও আছেন মাকসুদা খাতুন, সিইও শাবাব লেদার, যিনি কিনা চামড়া শিল্পের উদ্যোক্তা। আপনাদের সবাইকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রথমে মাকসুদা খাতুন, আপনাদেরকে দিয়ে শুরু করছি। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমরা আসলে এই প্যান্ডামিক সিচুয়েশনেও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সবকিছু নিয়ে ভালো আছি। এটা শুনে খুবই ভালো লেগেছে। এবং সাথে সাথে যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে, একজন মহিলা উদ্যোক্তা হয়ে চামড়ার শিল্পতে আসলে কিভাবে চলে গেলেন, বা আসলে কি থেকে অনুপ্রেরণাটা পেলেন যে চামড়া নিয়ে আপনি কিছু করে দেখাতে চান? আমরা আসলে কি যেটা বলেছেন মহিলা উদ্যোক্তা, যখন উদ্যোক্তা হিসেবে নিজেকে আসলে পরিচিত করতে চাই তখন আসলে মহিলা হিসেবে নিজেকে চিন্তা করি না। আমরা চিন্তা করি যে আমি কি পারবো, কিছু করার চেষ্টা, কিছু করার ইচ্ছে। এই ইচ্ছে চেষ্টা আর পরিশ্রমটাকে একসাথে করেই আসলে উদ্যোক্তা হওয়া। তখন কখনো চিন্তা করি না মহিলা হিসেবে। আর চামড়া শিল্প নিয়ে বলতে গেলে বলতে হবে, শুধু আমি না, আমাদের দেশের সরকার থেকে শুরু করে প্রত্যেকে আমরা জানি যে বর্তমানে পোশাক শিল্পের পরে একটা সম্ভাবনাময়ী শিল্প হচ্ছে চামড়া শিল্প, যেটা নিয়ে আমাদের দেশের সরকার প্লাস হচ্ছে আমরা যারা উদ্যোক্তা আছি তাদের তো বলার জায়গায় নেই। যদিও এই শিল্পটা অনেক চ্যালেঞ্জিং, তবে এটা আমাদের জন্য অনেক সম্ভাবনাময়ী একটা শিল্প, যা আমাদের জন্য প্লাস হচ্ছে আমাদের এই যে অর্থনৈতিক অবস্থা সবকিছুর জন্য খুবই একটা পজিটিভ একটা পথ দেখাচ্ছে। যদি আমরা বর্তমান সিচুয়েশন বলি, যে আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের দেশের অনেক শিল্প যেখানে ভেঙে পড়েছে, কিন্তু কিছু অপরচুনিটিসও কিন্তু আমরা পেয়েছি। যেমন চামড়া শিল্পে যারা নাকি ইম্পোর্ট করে আগে আমাদের দেশে বিজনেস গুলো করতো, সেই ব্র্যান্ডগুলোর সাথে কিন্তু আমরা এখন কাজ করতে পারছি, যাতে করে আমাদের অর্থনীতিটা আবার এই প্যান্ডামিক সিচুয়েশন আবার ঘুরে দাঁড়াতে পারছে। এটা কিন্তু আমাদের অনেক ব্যবসায়ী আছে, উদ্যোক্তা আছে, যারা প্যান্ডামিক সিচুয়েশনে পরে তাদের বিজনেসটাকে আর রান করতে পারেনি। তো এটা আমাদের শুধুমাত্র আমরা এই শিল্পের কারণেই কিন্তু আমরা আবার ঘুরে দাঁড়াতে পেরেছি। আর আমি যদি আমার ব্যক্তিগত আশাটা বলি, আসলে এটা আমার নিজের ইসে আসা না, আমার একটা ফ্যামিলি অ্যাক্সিডেন্টের পর চিন্তা করেছি নিজের কিছু করা দরকার। তো যেহেতু করা দরকার, কি করতে পারি, আমি একজন, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু অ্যাকাউন্টিং ছিল, অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করে ফাইন্যান্স MBA করেছি, তো বিজনেস সম্পর্কে একটু মিনিমাম একটা আইডিয়া ছিলই। সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে চেষ্টা করেছি যে কিছু একটা করার। আর আমরা যদি একটা আসলে কবিতার ভাষায় বলি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, তো প্রত্যেকের ভিতরেই কিছু প্রতিভা থাকে, কিন্তু আমরা নিজেই জানি না আমি কি পারি। যখন করতে যাই দেখি যে যখন সফল হয়েছি ভাবি যে না, এটাকে কন্টিনিউ করা যায়। যখন সফল না হয় তখন যে না, আমি ফেলিউর হয়েছি বা এই না। আর প্রত্যেকটা আসলে খারাপ এক্সপিরিয়েন্সই কিন্তু আমাদের শুধু খারাপ অভিজ্ঞতা দেয় তা না, সেই সাথে আমাদের অনেক পজিটিভ কিছু শিখিয়ে যায়, যেটা আমাদের এই করোনা প্লাস হচ্ছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট গুলো, বিভিন্ন ফেইলুর, এই জিনিসগুলো আমাদের হচ্ছে কি দাঁড় করাতে শিখে। তাই প্রত্যেকটা চ্যালেঞ্জকেই চমৎকার আমি আসলে ব্যক্তিগতভাবে সুযোগ হিসেবে বলেছেন। নেই। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটা সুন্দর কথা বলেছেন। সেটা হচ্ছে, যখন উদ্যোক্তা হয়ে নেমেছি তখন মেয়ে না ছেলে এটা আসলে ভাবার কোনো কারণ নেই। যেহেতু উদ্যোক্তা হয়েছে সুতরাং একজন উদ্যোক্তাই আমার পরিচয়। এবং শেষ যে জি, কথাটা বলেন যে প্রত্যেকটা নেগেটিভ ইভেন্ট আমাদের জীবনে যে খালি নেগেটিভিটি ছড়ায় এমনটা না, পজিটিভিটিও ছড়ায়। এই করোনাকে কেন্দ্র করে হয়তো অনেকেই তার চাকরি হারাচ্ছে, কিন্তু অনেকেই আবার নতুন করে ব্যবসা শুরু করেছে, নতুন করে জীবনযাপন করছে। সত্যি এই বিষয়গুলো অনেক অন্য ধরনের। তো এই মুহূর্তে আমরা সাজেদ আমিনের কাছে যেতে চাচ্ছি। ভাইয়া, কি অবস্থা আপনার? এই প্যান্ডেমিককে কেন্দ্র করে আপনার বর্তমান অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা সম্ভাবনা যতটুকু ছিল তার চেয়ে বেশি প্রাপ্তি এই করোনার মধ্যে আমাদের হয়েছে। আমরা আশা এই যে করতেছি আপনি যে বলেন বেশি প্রাপ্তি, বেশি প্রাপ্তিটা কিভাবে হলো বা কি হলো আসলে? এই করোনা সময়টাতেই অনেকেই দেখা যায় যে বেকার বসে আছে। এই সময়টাতে আমরা যে এই সেক্টরটাতে কাজ করতেছি, তো ওনারা এই সেক্টরটাতে আস্তে আস্তে আসতে পারতেছে আর কি। বিষয়টা এমন ছিল যে বসেই আছি, আমাদের যে সেক্টরে কাজ করতেছি মূলত এটা একটু স্লো।
ইটের বিকল্প হিসেবে মার্কেটে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিতে হচ্ছে এখানে। তো এই সময়টা যখন ওনাদের হাতে আছে, তখন আমরা যখন আবার তাদেরকে ডাকতেছি, তখন তারা আবার খুব স্বাচ্ছন্দ্যেই এই সেক্টরে চলে আসতেছে, সময় দিচ্ছে ফ্রি সময় থাকার কারণে। তো সেই আচ্ছা, জন্যই আপনি বললাম যে মাত্র সম্ভাবনার যেটা থেকে বেশি বললেন পাচ্ছে। যে ইটের বিপরীতে আসলে ইটের মানে বাড়ি বানাতে ইট প্রয়োজন আমরা সবাই জানি, কিন্তু ইটের বিপরীতে আসলে কি জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে এবং এটা কিভাবে আপনারা এটা নিয়ে কাজ করছেন? ইটের বিপরীতে যেটা তৈরি হচ্ছে এটা হলো সিমেন্ট, লোকাল বালি, সিলেট বালি, যেটাতে সম্পূর্ণ নুড়ি পাথরটা ব্যবহার করি আমরা। আহ, যেখানে ইটের কোনো প্রকার ইটের ব্যবহার হবে না, এই জাতীয় কিছু ম্যাটেরিয়ালস দিয়ে আমরা ইটের বিকল্প একটা ইটের চেয়ে বড় সাইজের একটা ব্লক তৈরি করি। চমৎকার। আপনাকে এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের মোহাম্মদ মিসবাহ উদ্দিন ভাইয়ের কাছে। ভাইয়া, যেটা আমাদের সাজিদ ভাইয়া বললো যে ইটের পরিবর্তে কিছু নুড়ি পাথরের মিশ্রণে একটা বড় ধরনের ব্লক তৈরি করে তারপর যে কোনো ধরনের দালান কোঠা বানানোর চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং আপনি বেশ বছর যাবত রিসার্চ করছেন। তো অনেক প্রাচীন কালে যেটা শুনতাম যে পাথর কেটে বাড়ি বানানো হচ্ছে বা পাথরের সাথে পাথর যুক্ত করে নির্মাণ করা হচ্ছে, এটা কি অনেকটা তেমন হচ্ছে না একটু ডিফারেন্ট কিছু? না আসলে আহ, আমি সাজ্জাদ ভাইয়ের সাথে এটা শেয়ার করতেছি, বাট মনে হচ্ছে যে সাজ্জাদ ভাই বলার বাকি আছে। যেটা আসলে আমাদের উদ্দেশ্য হলো এই অল্টারনেটিভ বিল্ডিং ম্যাটেরিয়ালস এর মধ্যে পোড়া ইটের বিকল্প, মানে পোড়া ইটটা যে আমরা ফসলি জমি নষ্ট করতেছি, কাঠ বাঁশ গাছ গাছ নষ্ট করতেছি, তারপরে ধরেন জ্বালানি নষ্ট করতেছি, পরিবেশ ভারসাম্য নষ্ট করতেছি, ওগুলি থেকেই কিন্তু এই উদ্দেশ্যটা আসছে উদ্যোক্তাদের। আমার আমার জানা মতো 200 থেকে 300 উদ্যোক্তা আছে বাংলাদেশে যারা অল্টারনেটিভ ম্যাটেরিয়ালস হিসেবে ইটের বিকল্প চাচ্ছে, যে পোড়া ইটের বিকল্প। তো সেই জিনিসটা থেকেই কিন্তু আসছে। আর একটা হলো এইটা র ম্যাটেরিয়ালস হিসেবে যেটা আমরা রিসার্চ লেভেলে কাজ করতেছি, সেটা কিন্তু ড্রেজিং সয়েল, ড্রেজিং স্যান্ড, যেটা আমাদের ওয়েস্টেজ, যেটা আমাদের ড্রেজিং করার পরে যে মাটি বালি মেটেরিয়ালস গুলি আসে, সেগুলি থেকেই কিন্তু এগুলি ব্যবহার হচ্ছে। বাট আমরা উর্বর জমি, ফসলি জমি, এগুলির বিকল্প মানে বিপক্ষে আর কি, যে ফসলি জমি যাতে নষ্ট না হয়। আর সাজ্জাদ ভাই যেটা বললো ইট বালি পাথর, এর সাথে র মেটেরিয়ালস অনেক রকমই আসতে পারে। রিসার্চের লেভেলে শুধু পাথর না, বালি আছে, পাথর আছে, ডাস্ট আছে, ওয়েস্টেজ অনেক ম্যাটেরিয়ালস আছে, রিসাইকেলিং এর অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলি ইউজ করে ব্রিক বানানো সম্ভব, যেটা পোড়া ইটের বিকল্প, মানে ইট পোড়ানো লাগবে না আর কি। ওই লেভেল থেকেই এটা চিন্তা করা। আর সাজ্জাদ ভাই কিন্তু অনেকদিন থেকেই কাজ করতেছে, আমি তো ওনাকে খুব ভালোভাবেই চিনি, যে উনি আমার কাছে মনে হলো অনেক উদ্যোক্তাদের থেকে একটু আলাদা, কারণ উনি নিজে কাজ করে একটা ডেভেলপমেন্টে চলে গেছে অলরেডি। যেটা চায়না থেকে একটা মেশিন আনতে হবে, যেটা মানুষ পারে না, সেটা উনি এখানে তৈরি করতেছে। এখন ঠিক আছে, ছোট আকারে হলেও আমার কাছে মনে হলো এটা একটা পজিটিভ আর কি। তো আমি আশাবাদী যে আমাদের বাংলাদেশে অল্টারনেটিভ হিসেবে যে ইটের বিকল্প, সেটা ডেভেলপ হবে ইনশাল্লাহ, অনেক ভালো ডেভেলপ হবে। আর মূল উদ্দেশ্য চমৎকার। হলো আসলে দুইটা পরিবেশ বিষয় যেটা পরিবেশ জানতে বান্ধবকে পারলাম। চিন্তা করে এটা করা আর কি। চমৎকার, দুইটা বিষয় আমরা জানতে পারলাম। সেটা হচ্ছে প্রথমত ইট পোড়ানোর সময় যে একটা কালো ধোঁয়া হয়, আমাদের বায়ু দূষণ করে, আমাদের হেলথের ক্ষতি করে, সেটা থেকে আমরা মুক্তি পাচ্ছি। দ্বিতীয়ত আমাদের আশপাশে থাকা এমন কিছু বজ্র আছে যেটা আমাদের কোনো কাজে আসতো না, সেইগুলো আমাদের এখন কাজে আসছে। সুতরাং দুই দিক থেকেই পরিবেশের উন্নতি। অসংখ্য অনেক ধন্যবাদ অনেক আপনাকে। আসলে এটা সত্যি অনেক বড় একটা পাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাকসুদা খাতুন আপু, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, এই যে ট্যানারি শিল্প নিয়ে যে কাজ করছেন, তো ইটের মতো কিন্তু ট্যানারি শিল্পরও একটা বজ্র আছে বা একটা ক্ষতিকারক দিক আছে, সেই মানে পরিবেশের ক্ষেত্রে আপনি কি ভূমিকা রাখছেন সেক্ষেত্রে? বর্তমান কিন্তু আমাদের হচ্ছে ট্যানারি শিল্পরা যেন আমাদের শহরটাকে দূষণ করতে না পারে, এজন্য কিন্তু অলরেডি 2017 সালের এপ্রিল থেকে হচ্ছে আমাদের যে হাজারীবাগ ট্যানারি এরিয়া থেকে টোটাল সেট আপটা ইসে নিয়ে গিয়েছে আপনার হেমায়তপুরে। আর কাঁচামাল, টোটাল কাঁচামালটা আমরা এখন সংগ্রহ করি হেমায়তপুর থেকে, যাতে করে আমাদের শহরটা হচ্ছে না। এরপরে ইটিপি সিস্টেমটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট করার চেষ্টা করতেছে। এটা যদি করতে পারে দুইটা পজিটিভ দিক হবে। এক হচ্ছে আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেটটা আমরা ধরতে পারবো, ইন্টারন্যাশনাল অনেক বায়ার আছে যারা নাকি আমাদের পরিবেশনটা দূষিত আর কি, এই লেদারটা প্রসেস করতে গিয়ে পরিবেশ দূষিত হওয়ার জন্য তারা হচ্ছে আমাদের অনেক অর্ডার দিচ্ছে না, যাতে করে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটটাও ধরতে পারবো। সেই সাথে হচ্ছে আমাদের যে পরিবেশ দূষণ হচ্ছে, এইটাও যদি আমরা ইটিপিটা বাস্তবায়ন করতে পারি, আমাদের পরিবেশন দূষণটাও হচ্ছে টোটালি মোটামুটি একটা কন্ট্রোলে চলে আসবে, যেটা আমাদের পরিবেশটাকে অনেকাংশে
সুন্দরভাবে গড়ে তোলা, আমাদের এনভায়রনমেন্টটাকে ব্যালেন্স করার ক্ষেত্রে হেল্প করবে। আর এছাড়া জগৎ লেদার যে সাইডটা, এটা তো একটা আসলে প্লাস পয়েন্ট হচ্ছে কি আমাদের যে উদ্যোক্তাদের, যে আমাদের নিজস্ব যদি আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি, দূষণের প্রবলেমটা, এটা কিন্তু যেহেতু কাঁচা মালটা আমাদের নিজস্ব যথেষ্ট পরিমাণ আছে। আর আমাদের লেদারটা কিন্তু আমরা যদি অন্যান্য অনেক দেশের তুলনায়, ইন্ডিয়া, পাকিস্তান, এদের অনেক দেশের তুলনায় আমাদের লেদারের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো। সেই ক্ষেত্রে আমরা ইটিপিটা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল মার্কেটের বায়ারদের সাথে আমরা ভালো একটা কাজে করতে পারবো, এনগেজ হতে পারবো, আমাদের যেই অর্থনৈতিক দিকটাকে আবার আরো ভালোভাবে রিকভারি করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে আপনি বলছিলেন যে অন্যান্য দেশের চেয়ে আমাদের লেদারটা ভালো, তো মানুষ যখন আসলে লেদার শিল্পটা আমাদের দেশে তো অনেক বেশি পপুলার, এমন না যে নতুন এসেছে, এবং আমরা দেখি যে ঈদের সময়গুলোতে এই চামড়ার নিয়ে কত ধরনের ঘটনা ঘটে। তো ক্রেতা মহলে আসলে বাংলাদেশের লেদার শিল্পকে কতটুকু মূল্যায়ন করে বলে আপনার মনে হয়? বর্তমানে যদি আমরা তাকাই, আমাদের কিন্তু যারা ক্রেতা বা ভোক্তারা আছে এদের কিন্তু টেস্ট অনেক ডেভেলপ করেছে। আমাদের দেশে একটা শ্রেণী বাদ দিলে আমাদের দেশে যথেষ্ট পরিমাণ মার্কেটে লেদারের চাহিদা আছে। তবে আমাদের সবসময় যে চ্যালেঞ্জটা ফেস করতে হয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার। আমরা অনেকে বুঝতে পারি না যে কোনটা লেদার আর কোনটা আর্টিফিশিয়াল লেদার। তবে বর্তমানে হচ্ছে আমরা আমাদের দেশে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে, আমাদের দেশীয় পণ্যের উপর তাদের আগ্রহ, চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে হচ্ছে ইন্টারন্যাশনালি অনেকগুলো দেশ চাচ্ছে যে আমাদের দেশের যেহেতু লেদারটা ভালো, আমাদের দেশ থেকে তারা লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এই যে সবকিছু মিলে মোটামুটি ভালো ডিমান্ড পাচ্ছি। তবে ডোমেস্টিক মার্কেটে আগের চেয়ে অনেক বেশি চাহিদা বেড়েছে লেদারের। এটার মেইন কারণ যেটা আমরা বুঝি যে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে আর তারা বুঝতে পারে। আর যেটা বলেছিলেন যে ঈদের সময় আসলে প্রত্যেকটা কাজ করতে গেলে তো ওই যে প্রত্যেকটা ভালো দিকের পাশাপাশি খারাপ দিক থাকবেই। কারণ লেদারের যে প্রাইসটা, যে সিন্ডিকেটটা হয়, যেই ঝামেলাগুলো হয়, শুধু গরুর চামড়াটা তো আর টোটাল মেটেরিয়ালসটা তৈরি হয় না, গরুর চামড়ার সাথে অনেক কিছু রিলেটেড। যখন আমি কি গরুর কাঁচা চামড়াটাকে নিয়ে প্রসেসিং করবো, এটার সাথে হচ্ছে আমার ওয়ার্কার খরচ, কেমিক্যাল খরচ, তারপর ফ্যাক্টরি খরচ, সবকিছু একসাথে হয়ে কিন্তু একটা ভালো একটা প্রাইস অ্যাড হয়। তো আমরা শুধুমাত্র যদি গরুর চামড়ার ইটা নিয়ে প্রবলেমটা ফেস করি, তাহলে আসলে দূর থেকে দেখা যায় গরুর চামড়া এত সস্তা। কিন্তু আমরা যারা এই ফিল্ডে আছি তারা ফিল করি যে গরুর চামড়া যদি একদম ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হয়, আপনার লবণ থেকে শুরু করে টোটাল প্রসেসটা মেনটেন করতে প্রায় হচ্ছে 18 থেকে 20টা প্রসেস মেনটেন করার পরে একটা হচ্ছে ফুল কমপ্লিট লেদারে পরিণত হয়, যেটা দিয়ে আমরা ব্যাগ, জুতা, লেদার প্রোডাক্ট বানাই। তো এই প্রসেসটা মেনটেন করতে গেলে যেই খরচটা, আসলে এটা অনেক এক্সক্লুসিভ হয়ে যায় তখন। আর এর জন্যই হচ্ছে যারা বুঝতে পারে তারা কিন্তু প্রতিনিয়ত আপনি মার্কেটে দেখতে পাবেন। আমার বসুন্ধরা তো একটা শোরুম আছে, আর আমার নিজের ফ্যাক্টরি হচ্ছে হাজারিবাগে। আমি যদি আমার দিকে তাকিয়ে বলি, 2016 সালে হচ্ছে আমার ফ্যাক্টরিটা আমি এস্টাবলিশ করি, এখন হচ্ছে 2020 সাল। এই এত সময়ের ভিতরে যখন 16-17তে আমাকে হচ্ছে অর্ডারের জন্য ঘুরতে হতো, দেখা গেছে এই মাস কাজ করছি, আগামী মাসে কি কাজ করব। আজকে কিন্তু আলহামদুলিল্লাহ শাবাব লেদারে আপনি ওয়েবসাইট বা ফেসবুক পেজ আর সরাসরি ফ্যাক্টরিতে আসলে দেখতে পাবেন যে কন্টিনিউ আলহামদুলিল্লাহ কাজ করছি। এই প্যান্ডামিক সিচুয়েশনেও আমি শুধু স্পেনেই 3টা শিপমেন্ট দিয়েছি, কানাডার সাথে কাজ করছি, বর্তমানে প্রায় 7টা দেশের সাথে কন্টিনিউয়াসলি কাজ করছি। এই যে একটা চাহিদা, এটা কিন্তু মানুষ যদি এটা ডিমান্ডটা বুঝতে না পারতো, মানুষ যদি সচেতন না হতো, প্লাস আমাদের দেশের লেদারটা যদি মানসম্মত না হতো, কখনোই আমরা টিকে থাকতে পারতাম না। তার মানে যে না, আমরা ভালো সার্ভিস দিচ্ছি, প্লাস আমাদের একটা মার্কেট আছে আর মানুষ সেটাকে সাপোর্ট দিচ্ছে। এই সবকিছু মিলিয়েই কিন্তু এখন পর্যন্ত আমরা আছি। ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দর একটা জিনিস জানতে পেরেছি। আমাদের অনেকের মনে হয় যে শুধুমাত্র গরুর চামড়া মানেই লেদার শিল্পের সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে, বাট ব্যাপারটা এরকম না। অনেক স্তরে কাজ আছে, অনেক খরচের ব্যাপার আছে। এই জন্য কিন্তু চামড়া শিল্পতে আমরা মানে চামড়ার কোনো কিছু কিনতে গেলে সেটা দামও বেড়ে যায়। আমরা এই মুহূর্তে সাজ্জাদ আমিন ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। ভাইয়া, আসলে যখন আপনি এই যে নতুন একটা বিষয় নিয়ে আসলেন, তো স্বাভাবিকভাবে এর গ্রহণযোগ্যতা কেমন ছিল মার্কেটে? আপনি কি সহজে মার্কেটে এন্ট্রি করতে পেরেছিলেন, নাকি এর জন্য আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল? যেহেতু নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে এটা খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে নেয় নাই অনেকেই। দেখা গেছে যে আমাদের যে যখন ফিল্ডটা তৈরি হয়, তখন অনেকে এটার নামই শুনে নাই। আমরা যখন মার্কেটিং করতাম, দেখা যেত এটার নামই শুনে নাই, বাট অনেক আগ্রহ নিয়ে শুনতো। যখন বলতাম এটার বিকল্প বা এটা আপনার পরিবেশের জন্য ক্ষতিকর না,
কৃষি জমির উর্বর মাটি নষ্ট করে না, এই জাতীয় অনেকগুলা বিষয় ছিল যে আপনার পরিবেশ বান্ধব প্লাস আপনার কস্ট অনেক ইফেক্টিভ, অনেক সাশ্রয়ী। তো অনেকগুলো বিষয় থাকার কারণে আমরা যত জায়গায় মার্কেটিং করেছি কেউ নেগেটিভ কোনো ইফেক্ট আমাদের উপরে আসেনি বা নেগেটিভ কোনো কথা বলেনি, সবাই খুব আগ্রহ নিয়ে কথা বলতো। শুরুটা হয়তো অনেক সময় দেখা যেত যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, উনি বসেই আছেন, একটা সময় একটা স্টেজ পরেই দেখা যেত উনি আমাদেরকে অফার করতেন যে বসেন চা খান, আর কি আছে আপনাদের কাছে বলেন, এই জাতীয় বিষয়গুলো চলে আসছে। আমি আসলে মূলত ব্লক নিয়ে কাজ করতে চাইছিলাম, যখন দেখলাম যে ব্লকের মেশিনগুলো সহজলভ্য নয়, বা চায়না বা ইন্ডিয়া থেকে যে মেশিনগুলো আমরা আমদানি করব এগুলো অনেক কস্টলি এবং অনেক লেন্দি প্রসেস, প্লাস সার্ভিসিংটা নেই। তো তখন চিন্তা করলাম যে সহজলভ্য কিভাবে করা যায়। পরবর্তীতে একটা সময় দেখা গেছে যে আমাদের এখন একটা নতুন যে প্রযুক্তি আছে সেখানে দেখা যায় যে আপনি চাইলে নিজের বাড়ির প্রয়োজনে নিজেই ব্লকটা তৈরি করতে পারবেন, কারো কাছে যাওয়া লাগবে না। ইটভাটার মালিকরা যেভাবে আটকায় রাখতো যে আগে টাকা নেওয়া পরে ইট ডেলিভারি দিতে দেরি করা, এই জাতীয় ঝামেলাগুলো যাতে আপনাদের না হয়, আমরা সেই চিন্তা ভাবনা থেকে মূলত মেশিনারিজ গুলো নিয়ে কাজ করি। এবং আলহামদুলিল্লাহ আমরা মেশিনারিজ গুলোর ভিতরে এত সুন্দর সিস্টেম করছি এবং এত সুন্দরভাবে সফল হয়েছে যে এখন আমাদের মেশিনের জন্য মানে চায়নার উপর নির্ভর করতে হয় না। দেশি প্রযুক্তি পেলে অনেকেই বলে যে চায়নার মেশিন তো সার্ভিস খারাপ, ওনারা তো 5 লাখ টাকার একটা মেশিনের জন্য এই দেশে এসে সার্ভিস দেবে না, তা আমাদের বাধ্য হয়ে আপনাদের কাছে আসা লাগতেছে। তার চেয়ে ভালো আপনারা ডেভেলপ কিভাবে করবেন আমরা আপনাদের সাথে সহযোগিতা করি, আমরা একসাথে কাজ করি। এমনও হয়েছে অনেকেই যারা আমাদের মেশিন না নিয়েও অনেক সময় হয় যে নিজেরাই তৈরি করতে চায়, আমরা সাপোর্ট দিই। মানে আমাদের এই সেক্টরটাতে কাজ করে মানে খুবই উৎসাহী আর কি, মানে উৎফুল্ল ভাবে আমরা কাজগুলো করতে পারছি এবং লোকজনের আগ্রহটা আমাদেরকে আরো বেশি অনেক বেশি আগ্রহী করছে এখানে। ধন্যবাদ। আপনি যেটা বললেন যেটা খুবই দামি মেশিনারি ছিল এবং খুব কস্টলি, যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন, তো সেই ক্ষেত্রে আপনি যখন করছেন স্বাভাবিকভাবে একটা ফান্ডের প্রয়োজন, একটা অর্থের প্রয়োজন। এই অর্থায়নটা কিভাবে করলেন বা কাদের সহায়তা পেয়েছিলেন? আসলে ব্যক্তিগতভাবে আমরা খুব ছোট পরিসরে শুরু করি এটা। যখন দেখা যায় যে আমরা মাত্র 10,000 টাকার একটা মেশিন নিয়ে কাজ করছি, ওখান থেকে কিছু ইনকাম আস্তে আস্তে এগুলাকে ডেভেলপ করতে সহযোগিতা করছে। এমনও হয়েছে আমরা বিভিন্ন মাস গেলে যেই সঞ্চয়টা হতো এটা সঞ্চয় না করে আমি এই মেশিনের পিছনে ইনভেস্ট করছি, প্লাস কিছু শেয়ার হোল্ডারের কাছ থেকে টাকা নিয়েছি। সরকারিভাবে বারবারই বলা হতো যে ইটের বিকল্প চাই 2020 সালের মধ্যে ইট বন্ধ করে দেবে, এখনো বর্তমানে বলা আছে 2025 সালের মধ্যে ইট ভাটা বন্ধ করে দেবে, বাট আমরা সরকারিভাবে ওই সহযোগিতাটা পাইনি কখনো। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে সরকারের সাথে তাল মিলিয়ে আমরা চাইলে সরকারকে অনেক বেশি সাপোর্ট দিতে পারবো এই সেক্টরটাতে। বর্তমানে আমরা যে সমস্যাটা ফেস করতেছি, নিজস্ব জমি ঢাকার ভিতরে, আমরা খুব আশাবাদী ছিলাম যে আমাদের নিজস্ব এক টুকরা জমি থাকলে আমরা হয়তো এই সেক্টরটাকে অনেক বেশি সাপোর্ট দিতে পারতাম। আসলে মানে এই ফান্ডিংটা একটা যে কোনো উদ্যোগের ক্ষেত্রে একজন উদ্যোক্তার জন্য অনেকই ইম্পর্টেন্ট, বিকজ শুধুমাত্র অর্থায়নের অভাবে কিন্তু সঠিকভাবে কাজ করা যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা আমাদের আরেকজন ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। তো ভাইয়া যেটা বলছিল আমাদেরকে অনেক কস্টলি ছিল বাট নিজের খরচ দিয়ে করছে, কিন্তু যেহেতু এত খরচ করে একটা ইটের বিকল্পে একটা জিনিস আনা হচ্ছে, তার মানে তো সেটার একক প্রতি মূল্যটাও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে এটার মূল্যটা কেমন হচ্ছে? এটা কি ইটের চেয়ে দাম বেশি হচ্ছে না কম দামি হচ্ছে? আর সেক্ষেত্রে যদি দাম বেশি হয় তাহলে কাস্টমার কি এটা আসলে কিনবে? না, ইটের চেয়ে দাম বেশি হচ্ছে না, ইটের চেয়ে কম হচ্ছে। কারণ শুধু ইটকে চিন্তা করলে হবে না, ইটের সাথে টোটাল বিল্ডিং এর একটা কনস্ট্রাকশনের একটা যে হিসাব ক্যালকুলেশন আছে সেটাকে টোটাল প্রজেক্টের উপরে 20% লেস করা সম্ভব শুধু অল্টারনেটিভ বিল্ডিং ম্যাটেরিয়ালস এর কারণে, হলো ব্লকের কারণে। কারণ এখানে প্লাস্টারের মধ্যে সেভ হচ্ছে, এখানে ওয়েটের কারণে ওয়েটের মধ্যে ডিজাইনের সেভ হচ্ছে, এবং আরো অনেকগুলি বিষয় আছে যেটা মানে কস্ট কমানো সম্ভব, যেখানে শুধুমাত্র লাইট ওয়েট ব্লকের কারণে। লাইট ওয়েটটা কিন্তু ইটের চেয়ে প্রায় প্রায় 60% ওয়েট কম, যেটা বিল্ডিং এর অনেক খরচ কমানোর সুযোগ করে দেয়। শুধু ব্লককে চিন্তা করলে বিল্ডিং এর খরচ কমবে না, ব্লকের খরচ কমবে বা বাড়বে সেটা যাচাই করা যাবে না। ব্লককে চিন্তা করলে টোটাল বিল্ডিং এর খরচটা কি কমানো সম্ভব, এটা 100% এর মধ্যে 100% শিওর। এবং 20% থেকে 30% সেভ করা সম্ভব শুধু এই লাইট ওয়েট। এটা তো কিন্তু লাইট ওয়েট, কিন্তু ব্লকের অনেকগুলি সুবিধা বিল্ডিং এর মধ্যে পাওয়া যায়, তাতে খরচ কমই হয় আমরা আশা করি বা দেখতেছি আর কি, রিসার্চ থেকেও তাই বোঝা যায়।
চমৎকার। সুতরাং আমরা জানতে পারলাম যে ইটের চেয়ে খরচ কম পড়ছে সবকিছু মিলিয়ে, তাহলে অবশ্যই মানুষজন এটা ব্যবহার করবে। এবং যেহেতু ইটটা পরিহার হয়ে যাচ্ছে এবং সরকার থেকে বারবার বলছে যে ইট থাকবে না, ইট ভাটা বন্ধ করে দিবে, তখন মানুষ অনেকটা বাধ্য হয়ে এই শিল্পের দিকে ঝোঁক দিবে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার কাছে কিন্তু প্রশ্ন করতে চাচ্ছি। জি বলুন। কিন্তু একটা বিষয় হলো, এটা তো প্রোডাকশন হচ্ছে কিন্তু সেল হচ্ছে না। সেল হতে হলে তো আমাদেরকে চাহিদা বাড়াইতে হবে, ডিমান্ড বাড়াইতে হবে, যে ক্রেতা বাড়াইতে হবে। ক্রেতা তো হচ্ছে না। ক্রেতাটার জন্য আমাদের মনে হয় একটা উদ্যোগ নিতে হবে, যেটা কিভাবে সম্ভব। আমার মনে হয় সরকারিভাবে বিভিন্ন টেন্ডার বা কাজের পরিধি বাড়ানোর জন্য বিভিন্ন ক্লায়েন্টদের মালিকদেরকে উৎসাহিত করা, এগুলিও লাগবে। কারণ যারা ব্রিক বানাচ্ছে তারা কিন্তু ইনভেস্ট করতেছে, বাট সেল হচ্ছে না, সেল হচ্ছে খুব কম। এটাও আমাদের উদ্যোক্তাদের মধ্যে একটা প্রবলেম রান করতেছে মনে হচ্ছে। আসলে সেই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে অনেকে এখন এই জিনিসটা সম্পর্কে জানেই না যে ইটের পরিবর্তে কোনো কিছু এসেছে যেটা ব্যবহারযোগ্য। এবং আমার মনে হয় আজকে যারা দর্শকরা এই অনুষ্ঠানটি দেখছে তাদের মধ্যেও অনেকে এই জিনিসটা জানেন এবং আজকে প্রথম শুনছে। তো সেক্ষেত্রে মার্কেটিংটা একটু জোর দিয়ে করলে কেমন হয় বলে আপনার ধারণা? না, এটা মার্কেটিং এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ট্রেনিং। যারা মেশন কাজ করে, মিস্ত্রি কাজ করে, ওরাও কাজ করতে চায় না। কারণ ওরা মনে করে যে এটা কষ্ট, এটা ডিফারেন্ট একটা জিনিস, তার দরকার নাই। বাড়ির মালিকদেরকে বুঝাই ফেলে যে না না, এটা দরকার কি, এটাই ভালো, আমাদের ওইটা না হলে আমরা এটা করব না। এই ধরনের একটা চিন্তাও আছে। ট্রেন আপ করতে হবে। যারা মেশন, যারা এগুলি নিয়ে কাজ করতে চায়, লেবার, তাদেরকে ট্রেন আপ করতে হবে। তারা ট্রেন আপ হলে এই প্রোডাকশন ভালো চলবে, আমার মনে হয়। আসলে কিন্তু চমৎকার একটা কথা বললেন। তার সাথে সাথে মানুষের একটা ভীতিও আছে যে ইট দিয়ে তো সারা জীবন শুনেছি বাড়ি হয়, এখন আমি ইটের পরিবর্তে অন্য কিছু যদি ব্যবহার করি, আমার এই মানে শখের বাড়িটা যদি ভেঙে যায় তাহলে কি হবে? হ্যাঁ, তো মানুষকে আসলে এটা ভালোভাবে বোঝাতে হবে যে এটা ইটের পরিবর্তে এবং ইটের মতোই মজবুত, এখানে ভয় পাওয়ার ইয়েস, কিছু নেই। আপনাকে ধন্যবাদ আপু। আপনি ইয়েস, যেহেতু থ্যাংক এই ইউ। লেদার শিল্প নিয়ে কাজ করছেন, তো লেদার শিল্প নিয়ে কাজ করার সময় আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কি নিয়ে ফেস করেছেন? আমি প্রথমেই বলে নেই যে আমি একটু অন্যরকম মানুষ, যে কোনো চ্যালেঞ্জকে মনে হয় না যে খুব বেশি কঠিন। আর আরেকটা জিনিস আমি নিজ থেকে বিশ্বাস করি, সেটা হচ্ছে যদি চ্যালেঞ্জই না থাকে তাহলে অ্যাচিভমেন্টের কোনো নেই, মূল্য নেই। তো আমার যেটা মনে হয় যে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটটা যদি আমরা আরো ভালোভাবে ধরতে পারি, যেটার জন্য বর্তমানে আমাদের সরকার কিন্তু আমাদের অনেকভাবে হেল্প করছে। বিভিন্ন ওই যে ইটিপি সিস্টেম থেকে শুরু করে অনেক হেল্প করছে। যদি আমি ব্যক্তিগতভাবে বলি, আমরা এই শিল্প থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি। যেমন করোনার পরেই আমাদের অনেক ফ্যাক্টরি আবার রিকভারি করতে পারেনি, কিন্তু আমি কিন্তু পার্সোনালি প্রণোদনা পেয়েছি। এই যে একটা সুযোগ, অনেক করেছি। যেহেতু করোনার সময় প্রায় 2 মাসের উপরে আমার টোটাল প্রোডাকশন বন্ধ ছিল, কিন্তু ওই মুহূর্তে প্রণোদনাটা কিন্তু আমাকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছে। এই করোনাতে কিন্তু আমরা অনেক প্রবলেম ফেস করেছি। যেমন আমরা যারা ডিস্টার্ব করে। উদ্যোক্তা ছিলাম, আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে ইনকাম করতাম, আবার ইনভেস্ট করতাম, কেউ খরচ করতাম, কিন্তু আমরা কখনো চিন্তা করতে পারিনি যে আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের যে ওয়ার্কার আছে তাদের ভবিষ্যতের জন্য আমাদের কিছু পলিসি মেনটেন করতে হবে, যে এদের জন্য ফিউচারে যদি আমাদের কোনো প্যান্ডামিক সিচুয়েশন দাঁড়ায়, কোনো বড় দুর্যোগ হয়, তাহলে তাদের জন্য একটা ফান্ডিং এর ব্যবস্থা করতে হবে, আমাদের ছোট ছোট সেভিংস করে রাখতে হবে, কিছু পলিসি করতে হবে যেটা আমার কোম্পানির জন্য প্লাস হচ্ছে আমার ওয়ার্কারের জন্য পজিটিভ। এই যে জিনিসগুলো কিন্তু আমাদের এই সিচুয়েশনটা শিখিয়ে গিয়েছে। তেমনি ভাবে আমার আমার যেটা মনে হয় সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মার্কেটিং। এই মার্কেটিংটাকে যদি আমরা নিজেদের কন্ট্রোলে রাখতে পারি, আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটটা ধরতে পারি, আমরা আসলে জানি না যে আমরা কোন প্রসেসে আগালে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটটা আরো সুন্দরভাবে কাজ করতে পারবো। যেহেতু লেদার এমন একটা শিল্প যেটা আমাদের দেশে তো ভালোভাবে একটা ভালো মার্কেট আছেই, প্রতিনিয়ত ডিমান্ড বাড়ছে, কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু এটা ডিমান্ড আরো অনেক বেশি হাই। কিন্তু এই ইন্টারন্যাশনালি যে ফাইট করতে হবে, ইন্টারন্যাশনালি যে আগাতে হবে, কোথায় নক করে আমরা ইন্টারন্যাশনালি আগাতে পারি, কি কি পলিসিতে মার্কেটিংটাকে রিচ করতে পারি, এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে অনেক সহজে আমরা আরো ভালোভাবে আমাদের এই বিজনেসটাকে রান করাতে পারবো। তবে এটার ক্ষেত্রেও আমি সবার আগে আমার লিমিটেশনটা খোঁজার চেষ্টা করি। আমার মনে হয় আমরা যদি প্রতিনিয়ত আরো বেশি স্টাডি করি, আরো বেশি বোঝার চেষ্টা করি, আর সেই সাথে আমাদের যেই সুযোগগুলো আজকে আছে সেগুলো যদি প্রপারলি কাজে লাগাতে পারি, তাহলে হয়তো খুব সহজে এটাকে ওভারকাম করতে পারবো। তবে হ্যাঁ, এটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের যে পলিসিগুলো আমাদের সরকার থেকে নিচ্ছে, এটা যদি আমাদের সুন্দরভাবে অ্যাপ্লাই হয় তাহলে আমরা খুব শীঘ্রই এটা পারবো। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মার্কেটিং চ্যালেঞ্জটা, যে প্রপারলি যদি মার্কেটিংটা হয়, মার্কেটটাকে ধরতে পারি, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আর কোনো লিমিটেশনস নাই। কারণ অলরেডি তো আমরা হচ্ছে সবচেয়ে মেইন যেটা যে কোনো শিল্পের কাঁচামাল,
আমরা কাঁচামালের সমৃদ্ধ, কারণ লেদারের যে কাঁচামালটা সেটা আমাদের দেশে যথেষ্ট পরিমাণ আছে, এখন শুধু দরকার মার্কেট। যথেষ্ট পরিমাণে আসলে সঠিক কথা বলেছেন, সেটা হচ্ছে মার্কেট এবং মার্কেটিং, এই দুইটা জিনিসের যদি পরিপূর্ণভাবে না থাকে তাহলে যে কোনো শিল্পকে টিকিয়ে রাখা কঠিন। সাজাদ ভাইয়া, সেই ক্ষেত্রে আপনার জন্য যে প্রশ্নটা আমার, যেহেতু আপনি একদম নতুন একটা জিনিস নিয়ে কাজ করছেন এবং বলা হয় যে উদ্যোক্তা সেই মানুষ, সে কেবল নিজের না আরো 10 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়। তো আপনার এই নতুন উদ্যোগে আসলে আনুমানিক কতজনের নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে? আমরা আমাদের স্টাফ সংখ্যা বেড়েছে, পাশাপাশি আমরা যেটা করছি যে প্রতি জেলায় জেলা প্রতিনিধির মতো করে কিছু লোক নিয়োগ দেওয়া আছে আমাদের। সব মিলে আমরা মোটামুটি 500-র উপরে মেশিন নবীন উদ্যোক্তাদের হাতে তুলে দিয়েছি। এবং ধন্যবাদ। তারা আরেকটা যদি আপনি প্রশ্ন অ্যাকচুয়াল আছে হিসেব আপনার করেন, কাছে। জি, আরেকটা প্রশ্ন তাদের আছে, সেটা 500-র হচ্ছে সাথে দেখা যাবে আরো অন্তত সম্ভবত নেটওয়ার্কের খুব তারতম্যের জন্য এরকম হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমার যে প্রশ্নটা আপনার কাছে ছিল, আপনি যেমনটা বললেন যে অনেকেই নতুন কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং জেলা ভিত্তিক তাদের একটা জেলা প্রতিনিধি তৈরি করছেন, কিন্তু যখন ইট ভাটায় একটা জিনিস আমরা খুব দেখতে পারি, শিশু শ্রম বা চাইল্ড লেবার যেটাকে বলে, ছোট বাচ্চারা যারা 18 ইয়ার্স এর নিচে, তারা অর্থের জন্য কাজ করতে যায়, যেটা হচ্ছে আইনত অপরাধ। তো সেক্ষেত্রে আপনার যে ইন্ডাস্ট্রি, সেখানেও কি চাইল্ড লেবারের সুযোগ তৈরি হচ্ছে কিনা, নাকি এটা আপনারা স্ট্রিক্টলি মেনটেন করছে যেন কোনো শিশু এই ইন্ডাস্ট্রির সাথে কোনোভাবে সংযুক্ত হতে না পারে? জি, আমাদের এখানে আমরা অবশ্যই এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করি যে আমাদের এখানে কোনো শিশু কর্মসংস্থান হবে না। এবং আমাদের যারা স্টাফ অধিকাংশই স্কিল লেবার, যাদের অধিকাংশেরই বয়স দেখা যায় যে 20+। তো সেক্ষেত্রে আমরা যেহেতু একটা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করি, আর এই সেক্টরটা যেহেতু নতুন, আমরা চাই না এখানে কোনো প্রকার ছোটখাটো একটা ভুলের জন্য এই জিনিসটা একটা নেগেটিভ ইফেক্ট আসুক। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি সব দিক থেকে পজিটিভ থাকার। যেটা আমরা এই যে ইতিপূর্বে যতগুলা কাজ করছি প্রায় প্রতিটাতেই চেষ্টা করছি পরিবেশ বান্ধব, প্লাস আপনার যেখানে আপনার দেখা যায় যে লেবারদের শিশু শ্রম যেটা বললেন এই জাতীয় কিছু থাকবে না। এমনকি আপনার মানে যতটুকু সম্ভব হয়েছে আর কি আমাদেরকে দিয়ে আমরা সর্বোচ্চটা চেষ্টা করছি এখানে পরিবেশ বান্ধব কিছু করব। এবং কৃষি জমির উর্বর মাটি রক্ষা করে ওখানে যদি খাদ্য সংকটেও কিছু অবদান রাখা যায়, আগামী প্রজন্মের জন্য কিছু করা যায়, আমাদের কাছে মনে হচ্ছে যে এটাই বেস্ট ওয়ে। কারণ আপনি চিন্তা করলে বুঝতে পারবেন শুধুমাত্র একটা সেক্টর থেকে, ইটভাটা থেকে ঢাকা শহরের যেটা দূষণ হয় তার মাত্রা হলো 58%। আপনি যদি আমরা এই সেক্টরটাতেই কাজ করি, এখানে যদি 5% 10%ও আমরা কমাই নিয়ে আসতে পারি, সেটা দেখা যায় যে পরিবেশের জন্য অনেক বড় ইফেক্ট আসবে। আমরা এই চিন্তা ভাবনা থেকেই মূলত এই সেক্টরটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে বা উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা করতেছি এখানে। ধন্যবাদ আপনাকে। মেজবা ভাই, আপনার কাছে যে প্রশ্নটা করি, যে উনি যেটা বললো যে চাইল্ড লেবারটাকে উনি কমিয়ে আনার চেষ্টা করছে বা যেটাকে জিরো করার একরকম চেষ্টা বলা যায়, বিকজ ইটের ভাটা যদি না থাকে এবং এই ইন্ডাস্ট্রিতে সবাই যদি চলে আসে, তাহলে চাইল্ড লেবার আপনাদের ইন্ডাস্ট্রিতে আসার কোনো সম্ভাবনা নেই, যেটা উনি মাত্র বললো। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা বড় একটা আইনের একটা বড় সহায়তা হচ্ছে, পাশাপাশি দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে এই নতুন ইন্ডাস্ট্রি? না, আসলে শিশুদের নিয়ে তো এটা কাজ করা ঠিক হবে না, এটা ঠিক আছে। আমাদের তো মহিলা শ্রমিকও আছে, মহিলা শ্রমিকরাও কিন্তু এইটাতে কাজ করার একটা সুযোগ পাচ্ছে, যেটা মহিলা যারা ম্যাচিউর, যারা বয়স ঊর্ধ্ব, অনেক 40 ঊর্ধ্ব, 30 ঊর্ধ্ব, 25 ঊর্ধ্ব, অনেক মহিলা শ্রমিক আছে এখানে কাজ করার সুযোগ পাচ্ছে পুরুষদের পাশাপাশি। শিশুদের তো এখানে কোনো দরকার হবে না, কারণ দরকার হচ্ছে না, দরকার হওয়ারও কথা না। কারণ যদি কোনো কারণে কোনো শিশু এসে যায়, সেটা আমার মনে না হওয়াই ভালো, এবং সেটা করাও ঠিক হবে না। বাট এখানে আমরা যে এখন শুধু একটা হলো ব্লক নিয়ে কথা বলতেছি, সেখানে হলো ব্লক কিন্তু ইটের বিকল্প না। ইটের বিকল্প কিন্তু 15টার মতো আইটেম নিয়ে আমি নিজেও কাজ করতেছি, যেটা অল্টারনেটিভ ব্রিক, ইটের বিকল্প, যেটা মাটি দিয়েও কিন্তু ইট বানানো সম্ভব, কিন্তু না পুড়িয়ে। কারণ এটা সিমেন্ট স্টেবিলাইজ, যেটা আমরা একটা ব্রিক নিয়ে কাজ করতেছি রিসার্চ লেভেলে, সেটা হলো CSEB, স্যান্ড সিমেন্ট স্টেবিলাইজ আর্ট ব্লক। তো সেটা কিন্তু কম্প্রেস করে এটাকে বানানো হচ্ছে, সেটা কিন্তু পোড়ানো না। মাটি দিয়েও কিন্তু কোনো কোনো জায়গায় নদীতে মাটি
ক্লে পার্সেন্টেজ থাকে, কোন জায়গায় ড্রেজিং সয়েলের বা ড্রেজিং স্যান্ডের পার্সেন্টেজ আপ ডাউন করে, বিভিন্ন রেশিওতে মাটির ক্লাসিফিকেশন হয়, মাটির লেভেল চেঞ্জ হয়। সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাটি পাওয়া যায় ড্রেজিং থেকে, সব কিন্তু একরকম হয় না। তো এখন সেক্ষেত্রে শুধু হলো ব্লক না, আমাদের স্যান্ডউইচ ওয়াল আছে, ফেরোসিমেন্ট ওয়াল আছে, তারপরে সিএসিবি আছে, থার্মাল ব্লক আছে, তার ইএসি আছে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কিন্তু এখন কাজ হচ্ছে বা করা সম্ভব বা করা হচ্ছে। আমি কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, যেটা আমরা হলো ব্লকের পাশাপাশিও ওগুলিও আসতে পারে। কিন্তু ওই যে শিশু শ্রম বা যে কথা যেটা আসলো, আমার ওটা কোনোভাবেই হয়তো করা ঠিক হবে না বা আসবে না, আমার ধারণা সেটা করা ঠিক হবে না। তো মহিলাদেরকে নিয়েও কিন্তু আমরা কাজ করার একটা চেষ্টা করতেছি, যাতে মহিলাদের পুরুষদের পাশাপাশি মহিলারাও অন্তত কাজ করে জিনিসটাকে ডেভেলপমেন্টে আসতে পারে। ওরাও কিন্তু অনেক কিছু জানে না, শিখতে হবে বা তাদেরকেও শিখাইতে হবে। আমিও কয়েকজন মহিলা নিয়ে কাজ করছি কয়েকটা প্রজেক্টে, তারা ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং নেওয়ার চেষ্টা করতেছে। এই যে সাজ্জাদ ভাই যে মেশিন গুলি বানাচ্ছে, এগুলো একজন মহিলার দ্বারাও সম্ভব, মানে ভালো একজন কর্মঠ মহিলার দ্বারাও এই ব্লক বানানো সম্ভব। কিন্তু সেক্ষেত্রে শিশুদের কোনো দরকার হবে মনে হয় না। চমৎকার আসলে একটা কথা বলেছেন যে মহিলাদেরকে নিয়েও কাজ করা সম্ভব, তবে শিশুরা এই বিষয় থেকে সম্পূর্ণভাবে পরিহার আপনারা করার চেষ্টা করছেন, এবং আপনাদের এই যে এই নতুন একটা কাজ আপনারা যে শিখার একটা ওয়ে তৈরি করে দিচ্ছেন, এর মাধ্যমে কিন্তু অনেকে নতুন ভাবে একটা স্কিল শিখতে পাচ্ছে, যেটা তার জীবনে অনেক বেশি কাজে আসবে। তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আপনার কাছে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে গত 10 বছর আগেও ট্যানারি শিল্পের যে অবস্থা ছিল, 10 বছর পরে বর্তমান অবস্থায় ট্যানারি শিল্প আগের চেয়ে অনেক বেশি উন্নতি করেছে। তো আগামী 10 বছর পরে এই ট্যানারি শিল্পটা কোন দিকে যেতে পারে? আমরা জানি যে একটা প্রোডাক্ট 4 ভাগে ভাগ হয় এবং লাস্টে আসে ম্যাচুরিটি। আমরা বলতে পারি যে বর্তমানে ম্যাচুরিটি পেয়ে গিয়েছে আমাদের ট্যানারি শিল্প, এবং ভবিষ্যতে এই ম্যাচুরিটি প্রোডাক্ট আরো কোন দিকে যেতে পারে বলে আপনার মনে হচ্ছে? আমি ইতিমধ্যে একবার বলেছি, আবারও বলছি, আমরা ঠিক জানি, সেই সাথে আমাদের সরকারও যথেষ্ট পরিমাণ হেল্প করছে যে আমাদের এই শিল্পটা গার্মেন্টস শিল্পর মতোই একটা সম্ভাবনাময়ী শিল্প, আর খুব শীঘ্রই এটা আমাদের দেশের জন্য প্লাস হচ্ছে সমগ্র বিশ্বে আমাদের একটা জায়গা করে দিবে, যেখানটা থেকে আমরা বলতে পারবো যে না, আমাদের এই ট্যানারি শিল্পটা একটা স্বয়ংসম্পূর্ণ একটা শিল্প, যেটা একই সাথে আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে, সেই সাথে বিশ্বের যে একটা জায়গাতে আমরা আর কি পৌঁছাতে পারবো আমাদের এই শিল্পটাকে নিয়ে। এটা নিয়ে আমরাও স্বপ্ন দেখছি, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজের জায়গাটা ধরে রাখার। সেই সাথে আমাদের সরকার প্রতিনিয়ত আমাদের হচ্ছে বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন সাপোর্ট দিয়ে, বিভিন্ন এমনকি ওয়ার্ল্ড ব্যাংকও আমাদের বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে যে কিভাবে এই শিল্পটাকে আমাদের যেই পজিশনটা, যেই কাঁচামালটাকে প্রপার ইউজ করে একটা জায়গায় তৈরি করে নিতে। তো আমরা আশা করতে পারি যে 10 বছর পরে অবশ্যই এটা একটা ভালো জায়গায় পৌঁছাবে, আর সেটা শুধুমাত্র আমাদের না, আমাদের পুরো দেশের জন্য খুবই একটা স্বয়ংসম্পূর্ণতা নিয়ে আসবে অর্থনৈতিকভাবে, আর আমরা আন্তর্জাতিকভাবে একটা নিজেদের জায়গা করে নিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 10 বছর পর আমাদের যে রপ্তানির বেশিরভাগ অংশ আমরা ট্যানারি শিল্প থেকে অর্জন করতে পারবো? এটা তো অবশ্যই আমরা স্বপ্ন দেখি, আর এখনো কিন্তু আমরা মোটামুটি ভালো পরিমাণ একটা রপ্তানি করে থাকি, যেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে ভালো পরিমাণ রপ্তানি করে থাকি, আর এটা প্রতিনিয়ত কিন্তু বাড়ছেই। আর এটা খুব শীঘ্রই আমরা চিন্তা করছি, এখন পর্যন্ত হচ্ছে গার্মেন্টস শিল্পটা সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে, তবে খুব শীঘ্রই আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই হচ্ছে আমাদের যে চামড়া শিল্পটাও রপ্তানির দিক থেকে একটা উল্লেখযোগ্য জায়গায় গিয়ে পৌঁছবে, আর সেটা হয়তো সুতরাং আমাদের আমরা সামনে একটা লং রানে একটা ফাইট করতে যাচ্ছি আমাদের গার্মেন্টস শিল্প আর রপ্তানি শিল্প, আমাদের লেদার শিল্পর সাথে, যে কে আগে চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। মানে এটা এই কিন্তু ধরনের ফাইট না আপু, এটা হচ্ছে সহযোদ্ধার মতো, এটা ফাইট না। গার্মেন্টস শিল্প যেমন অর্থনীতিতে একটা অবদান রাখছে, আমরা লেদার শিল্পটা নিয়েও অবদান রাখতে চাচ্ছি, তবে এটা ফাইট না, সহযোদ্ধার মতো। ধন্যবাদ। মেজবা ভাই, আপনার কাছে যে প্রশ্নটা, আপনি তো দীর্ঘ সময় ধরে রিসার্চ করছেন, সময় বলাটা ভুল হবে, বলা উচিত দীর্ঘ বছর ধরে রিসার্চ করছেন। তো এই রিসার্চের মাধ্যমে আপনার কাছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য কি এসেছে এই বর্তমান শিল্পকে কেন্দ্র করে, বা এই শিল্পর বাইরে যদি এমন কিছু থাকে যেটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে? আমার কাছে চাঞ্চল্য হলো যে আমাদের পোড়া ইটের বিকল্প হিসেবে আমাদের এই যে অল্টারনেটিভ ব্রিকটা আসবে, এটা আমার কাছে চাঞ্চল্য মনে হচ্ছে এবং আসা সম্ভব। এক সময় আমি শুনতাম যে এটা কোনোদিনও সম্ভব হবে না, বাংলাদেশে এটা
অল্টারনেটিভ হিসেবে আসবে, কারণ এটা কেউ গ্রহণ করবে না। আমাকে এটা 10 সালের কথা বলতেছি, 11 সালের কথা বলতেছি। তা আমি শুনতে হলো যে একসময় শুনতাম যে এটা এটা খামাখা এটা করাটা হলো একটা খামাখা একটা কাজ হচ্ছে, এটা বাজেট মানে টাকা নষ্ট করা হচ্ছে। কিন্তু এখন মনে হচ্ছে যে এটা একটু আগাচ্ছে। বাংলাদেশে একটা মেশিন ছিল না, একটা অল্টারনেটিভ ব্লক মেশিন ছিল না, এখন 100-র উপরে মেশিন বাংলাদেশে আসছে, এবং যেটা ফ্রম চায়না, ফ্রম জার্মান, বিভিন্ন লেভেল থেকে আসছে। এখন 100 মেশিন আসছে, 50টারও উপরে মেশিন কিন্তু প্রোডাকশন চলতেছে, যেটা একটা মেশিনও ছিল না 15 সালে ঢাকা বাংলাদেশে। মানে 2015-তে একটা মেশিনও ছিল না বাংলাদেশে, যেটা আসা শুরু করলো 16 সাল থেকে। তাই আমি আশা রাখি যে এটা 100% হবে, এবং 100% হলে তো সরকারি ভাবেও একটা উদ্যোগ আছে, বিভিন্ন শিডিউল আছে। 20 সালে কত হবে, 21 সালে কত হবে, 22 সালে, 25 সাল পর্যন্ত একটা ভীষণ টার্গেট আছে, যেটা সরকারি শিডিউলে বা সরকারি প্রোগ্রামে আছে, যেটা আশা করি হবেই হবে। চমৎকার, আসলে সুন্দর একটা কথা বলেছেন, এবং এই কথাটা আমাদের জন্য খুবই আশাবাদী যে এত সুন্দর একটা চাঞ্চল্যকর তথ্য আমাদের সবারই এটা মাথায় রাখা উচিত। সাজিদ ভাই, আপনার কাছে প্রশ্ন করতে যাচ্ছি, এই যে আপনার একটা এত বড় অসাধ্য সুবিধা এখন পর্যন্ত পাননি, তো সেই ক্ষেত্রে তো গভর্নমেন্টের কাছে আপনারা বিভিন্ন অ্যাপ্লাই করার পদ্ধতি থাকে, সেগুলো কি আপনারা মেনেছেন কিনা বা সেই চেষ্টাটা করেছেন কিনা? আমরা এখনো সেই চেষ্টাটা করিনি, কারণ হলো আমরা চেষ্টা করতেছি নিজেদের অবস্থানটা শক্ত করতে। নিজেদের অবস্থান শক্ত করলে আমরা আরেকজনের কাছে আবদার করতে পারবো যে হ্যাঁ, আমরা অবস্থান আমাদের ঠিক আছে, এখন জিনিসটা মানুষ ব্যবহার করতেছে, এখন আমাদেরকে সহযোগিতা করেন। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতেছি। জাস্ট এখন মনে হচ্ছে যে আমরা ক্যাপাবল। আমাদেরকে যদি সরকার বলে যে হ্যাঁ, আমরা ইটের পরিবর্তে ব্লক ব্যবহার করতে বাধ্য করাবো, আমরা বলবো যে আমরা ব্লক সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের হাতে পর্যাপ্ত, মেজবা ভাই যেটা বললেন যে 100+ মেশিন বাংলাদেশে বর্তমানে আছে, যার এক একটার ক্যাপাসিটি পার ডে 8 থেকে 10,000 করে ব্লক, যেটা এক একটা 5টা ইটের সমান করে এক একটা ব্লক হচ্ছে সেখানে। ধন্যবাদ। আর এই প্রশ্নের আসলে পরিপ্রেক্ষিতে আরেকটা প্রশ্ন করতে চাই, একজন ক্রেতা হিসেবে এখন প্রশ্ন করতে চাই। ভূমিকম্প তো আমাদের দেশে প্রায় লেগেই থাকে বলতে গেলে, বছরে একবার তো হয়। তো ক্রেতা সাধারণের কিন্তু মাথায় প্রশ্ন আসতে পারে যে ভূমিকম্পতে এই ইটের বিপরীতে আমরা যে জিনিসটা ব্যবহার করছি সেটা কতটুকু সেফ? ইটের চেয়ে বেশি সেফ নাকি কম সেফ নাকি সমান সমান সেফ? ইটের চেয়ে অনেক বেশি সাশ্রয় হবে সেক্ষেত্রেও। আমরা ইটের যে গাঁথনিটা ব্যবহার করি, সেখানে সবচেয়ে দুর্বল জায়গাটা হলো আপনার জয়েন্টে যে মশলাটা ব্যবহার করি। না, তো সেক্ষেত্রে আমরা যেহেতু বড় সাইজের ব্লক ব্যবহার করতেছি, যার এক এক জেনেছি এটা যেটা সাশ্রয়ী আমি একটু হবে। ক্লিয়ার করতেছি, আমি একটু ক্লিয়ার করি। বলুন। না, সাশ্রয়ের বিষয়টা না, আমি এখানে একটু বলি যে জয়েন্টটা দুর্বল, আমাদের জয়েন্টটা কিন্তু এখানে কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের দুর্বলের পরিমাণটা কমে যাচ্ছে। কিন্তু আমরা ইটের জয়েন্টে যে মশলাটা ব্যবহার করি সেটা সবচেয়ে দুর্বল, আর আমরা ব্লকে আসার কারণে সেই জয়েন্টের পরিমাণটা অনেক কমে যাচ্ছে, প্রায় এটা 20%-এ চলে আসতেছে জয়েন্টটা। তো সেক্ষেত্রে জয়েন্টটা যদি কমে যায়, তাহলে আমাদের আর্থকোয়াকে এই জিনিসটা আরো বেশি ইফেক্টিভ হবে। জয়েন্ট কমার কারণে ওয়ালগুলা স্ট্রেংথ বেশি পাবে। সাজ্জাদ ভাইয়ের সাথে আমি একটু ভূমিকম্পের শেয়ার জন্য এটা করতে চাই। বেশি সহায়ক হবে। সাজ্জাদ ভাইয়ের সাথে আমি একটু শেয়ার করতে চাই। হ্যালো, জি অবশ্যই, আমরা শুনতে সাজ্জাদ ভাইয়ের সাথে চাই। একটু শেয়ার করতে চাই জিনিসটা। ভূমিকম্পের সাথে ইটের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ ইট আরো উল্টা উপকার করতেছে। ভূমিকম্পের জন্য বিল্ডিং এর লোড বেশি হলে ভূমিকম্পে বিল্ডিং বেশি ক্ষতি হয়, এটা আমরা যতটুকু শিখতে পারছি। এখন এখানে সেক্ষেত্রে বিল্ডিং এর ওয়েট কমে যাচ্ছে, ভূমিকম্পে সেক্ষেত্রে সেখানে পজিটিভ হচ্ছে। যদি আপনার বিল্ডিং এর ওয়েট বেড়ে যায় ইটের কারণে, তাতে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি। আর ইটের কারণে যদি বিল্ডিং এর ওয়েট কমে যায়, সেক্ষেত্রে ওই বিল্ডিং গুলি ক্ষতিগ্রস্ত হবে কম, এবং 100% শিওর এটা এই বিষয়টা। এবং আমাদের আরো অনেক সিনিয়র স্যাররা আছেন, উনাদের থেকে তো আমরা জানতে পারি জিনিসটা, যে ওনারা তো বিভিন্ন আরো হাই লেভেলে ওনারা রিসার্চ করে, ওনারা এই নিয়ে কথা বলে, বিশেষ করে ভূমিকম্প নিয়ে। কারণ আমি ভূমিকম্প নিয়ে স্টাডি করি না, আমার ওটা করার সুযোগ হয় নাই, বা হলেও সেটা সামান্য। আমার কাছে ক্ষুদ্র মনে যেটা মনে হচ্ছে, লাইট ওয়েট হলেই ভূমিকম্পের জন্য বিল্ডিং অনেক অনেক সেফ। ধন্যবাদ আপনাকে। সেটা তো একটা বিষয় আছেই, পাশাপাশি আপনার কিন্তু জয়েন্টটা দুর্বল, সেই জয়েন্টটা যদি কমে যায়, ভূমিকম্পের মাত্রা সেখানেও কিন্তু হ্রাস হবে। ভূমিকম্প কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল দুইভাবে ইফেক্ট আসে।
ধন্যবাদ আপনাদেরকে, আসলে খুব সুন্দরভাবে ব্যাপারটা বলেছেন। এখন আমরা একটু আপুর কাছে চলে যাই। সেটা হচ্ছে এখন একটু মানে সুইচ করে আমরা প্রশ্নটা করব। আপুকে যে প্রশ্নটা করব সেটা আসলে উনাদের বিজনেসকে নিয়ে। আপনি একজন ক্রেতা হিসেবে কি ইটের বিপরীতে এই ধরনের একটা প্রোডাক্ট কিনা পছন্দ করবেন আপনার স্বপ্নের বাড়ি বানানোর জন্য? কি মনে হয় আপু আপনার? আমি এতক্ষণ পর্যন্ত আলোচনায় যেটা শুনলাম যে এটা যদি আমরা ইটের বদলে ব্লক ইউজ করি সেটা আমাদের পরিবেশটা যাতে পরিবেশ বান্ধব অনেক বেশি ইটের তুলনায়, সেই সাথে অনেক বেশি সাশ্রয়ী। তার সাথেও যেটা আমরা বলেছি যে বছরে প্রতি বছর অন্তত একবার ভূমিকম্প হয়, যেটা ব্লক ইউজ করলে ভূমিকম্পের মাত্রাটাও মানে ক্ষতি হওয়ার মাত্রাটা কম থাকে। তাহলে অবশ্যই আমি যখন ক্রেতা হিসেবে আমি বাড়ি করব, কেন না ব্লক ইউজ করব? অবশ্যই আমি ব্লক ইউজ করব ইটের বদলে। মানে খুবই চমৎকার একটা উত্তর দিয়েছে। আমার মনে হয় দর্শক যারা দেখছেন তারাও এতক্ষণে ইটকে তাদের মাথা থেকে ঝেড়ে ফেলেছেন, এবং আশা করি আপনারা এইভাবে যদি ক্রেতা সাধারণের কাছে যদি একটু মার্কেটিং করতে পারেন তাহলে মনে হয় তারাই উল্টো যে মিস্ত্রিরা কাজ করে তাদেরকে বলবে যে না তুমি যতই বলো না আমি তো ব্লকই ইউজ করবো। ভাই আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা তো বিদেশ থেকে জিনিস কিনা পছন্দ করি, সেটা চামড়ার শিল্প হোক আর যেটাই হোক। বিদেশের যদি একটা জ্যাকেট পাই, চামড়ার লেদারের একটা জ্যাকেট পাই, সেটা কিনে বেশি পছন্দ করি। কিন্তু আমাদের দেশে যখন এত সুন্দরভাবে লেদারের জিনিস তৈরি হচ্ছে এবং এগুলোই কিন্তু পরবর্তীতে বিদেশে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা কি দেশ থেকে একটা দামি লেদারের জ্যাকেট কেনা পছন্দ করবেন, নাকি দাম দিয়ে আসলে সেটা বিদেশ থেকে কেনা বেশি পছন্দ করবেন? সাজিদ ভাই আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি। আমরা অবশ্যই দেশি প্রোডাক্টটা কিনবো। আমরা যেহেতু দেশকে নিয়ে ভাবতেছি, আগামী প্রজন্মকে নিয়ে ভাবতেছি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো যে দেশি একজন উদ্যোক্তা একটা প্রোডাক্ট কেনার মাধ্যমে যদি মানে আমরা এটা কাজ করব, আমরা দেশি প্রোডাক্টটাই কিনবো। ধন্যবাদ আপনাকে। মেক্সো ভাই আপনার কি মনে হয় যে বিদেশি একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলে তো অনেক ভালো লাগবে যে বিদেশ থেকে একটা লেদারের জিনিস কিনে এনেছি, আর এলাকায় যদি বলা হয় যে আমাদের নিজের দেশের একটা লেদারের জিনিস কিনা হয়েছে, তাহলে এটা একটু অন্যভাবে এখনকার মানুষজন দেখে। সবাই একটু বিদেশ কেন্দ্রিক হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কোনটা পছন্দ করবেন? সেক্ষেত্রে আমি বলবো যে আমি আমি বিদেশ থেকেও বাংলাদেশের পণ্য কিনে নিয়ে এসে আমি এটাকে ডেভেলপ করতে পারি। সেক্ষেত্রে আমি বাংলাদেশি জিনিসটাই কিনে নিয়ে আসবো বিদেশ থেকে, যদি বিদেশে সেই ধরনের সুবিধা পাওয়া যায় যে বাংলাদেশি পণ্য পাওয়া যাচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছে যে ওই ধরনেরই হওয়া উচিত। তা হয় আমি আমি মনে করি যে আমাদের দেশের পণ্য, আমাদের ব্যবহার, আমাদের দেশের পণ্য কম খারাপ হলেও আমাদের জিনিস ডেভেলপমেন্ট হওয়া উচিত এবং এটা বাধ্যতামূলক করা উচিত। তো সেক্ষেত্রে আমি বিদেশের থেকে হলেও বাংলাদেশি জিনিসটাই নিয়ে আসবো যদি বাংলাদেশি জিনিসটা পাওয়া যায়, এবং লেদারটা যদি হয় বাংলাদেশি তাই কিনবো আমি। চমৎকার একটা কথা বলেছেন। সুতরাং আমরা যদি ঘুরতে যাই মানে দেশের বাইরে, এবং তখন যদি বাংলাদেশে একটা জিনিস দেখি তখন সেটাই কিনে নিয়ে আসা উচিত, Correct. এবং বাংলাদেশে এসে বলা উচিত যে আমার বিদেশে আমার দেশের পণ্যটা এত বেশি অ্যাভেলেবেল এবং এত বেশি ভালো মানের যে আমি বিদেশি প্রোডাক্ট কিনতেই পারিনি। আপু একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেহেতু আপনি প্রথমে এই কথাটা আমাদেরকে বলে দিয়েছেন ব্যবসা করতে নেমেছি তখন ছেলে আর মেয়ে না, তারপরেও এলাকার মানুষজন কিন্তু অনেক কথা বলে যে একটা মেয়ে হয়ে সে একটা বিজনেস করছে, এবং আপনি বলেছিলেন যে আপনার পরিবারের অবস্থা যখন সেই পরিমাণ অবস্থায় ছিল না তখনই আপনি ব্যবসার দিকে চলে গিয়েছেন। তখন পরিবারের মানুষজনের সাপোর্ট পেলেও এলাকাবাসীর সাপোর্ট পাওয়াটা অনেক কঠিন। তো আপনি কি আপনার পরিবার এবং এলাকাবাসীর সাপোর্টটা পেয়েছিলেন? এটা বলতে গেলে আসলে দুইটাই বলতে হবে যে আসলে সবকিছু 50-50। দেখা যাচ্ছে প্রথম প্রথম দিকে যেটা হয়েছে, যেমন আমার বাবাই অনেক সময় বলেছে যে দেখো তুমি আমার হাজবেন্ডের নাম নিয়ে যে ওর মতের বিরুদ্ধে যেও না, যে প্রবলেম হবে এই সেই। তো ভীতিটা কাজ করেছে। আর এলাকার মানুষ তো আসলে এটা তখন কি আর এখন কি, আমরা মেয়েদের একটু অন্যভাবে দেখতে পছন্দ করি, যে মেয়ে মানে হচ্ছে একটু ঘরোয়া হবে, মেয়ে মানে হচ্ছে তারা একটু লাউডলি কথা বললে জিনিসটা খারাপ, মেয়ে মানে হচ্ছে অনেক কিছু, যে যে কোনো একটা ছেলে একটা ই করতেছে, লাউডলি চিৎকার করছে বা লাউডলি একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা আমরা পজিটিভলি নেই, কিন্তু যেটা মেয়েদের বেলা নেই না, সেটা আমরা ঘর বাইরে সব জায়গায় কিন্তু আমরা ফেস করি একই কাজ, যেটা নাকি ভালো জিনিস কিন্তু মহিলারা যখন করে আমরা পজিটিভলি নিতে পারি না। সেটা আসলে আমাদের মেন্টালিটি, আমাদের সামাজিকতা। এটাকে আমি পার্সোনালি নেগেটিভলি নেই না, তবে ভিতর থেকে আসলে কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না। হয়তো ওই যে উদ্যোক্তা হয়েছি বিধায় এটাকে ইগনোর করারই চেষ্টা করি। তবে হ্যাঁ, সেটা শুরুতে কন্টিনিউয়াসলি প্লাস এখনো এটা প্রতিনিয়ত ফেস করি, যে মেয়ে মানুষ হিসেবে যেটা স্বাভাবিক
কিন্তু আমাদের জন্য এটা স্বাভাবিক না। এটা হয়তো আমাদের ভবিতব্য, যেহেতু আমরা মেয়ে হয়ে জন্মেছি, প্লাস আমরা বাংলাদেশে মেয়ে, যেটা হয়তো অন্য দেশে গেলে ফেস করতাম না। এটা আমি খুব চিন্তা করি, হয়তো আমি হয়তো এই দেশে যদি না জন্মাতাম এটা ফেস করতাম না। মানে মনে মনে অনেক সময় আফসোস হয়, হয়তো যদি আমি মেয়ে হতাম না হতাম এটা ফেস করতাম না। কিন্তু তারপরেও যা হয়ে গেছে আমি চেঞ্জ করতে পারবো না। আমি তো আর আবার নতুন করে বাংলাদেশের বাইরে গিয়ে জন্মাতে পারবো না, আবার মেয়ে থেকে ছেলে হয়ে জন্মাতে পারবো না। তো যা আছে তাকে নিয়ে ভিতর থেকে ফাইট করি, নিজের সাথে ফাইট করি, আর সর্বোত্তক ভাবে সমাজের সাথে ফাইট করি যে আমার ভিতরে যা আছে আমাকে এনি হাও এটাকে এস্টাবলিশ করতে হবে, যেহেতু আমি আমার কাছে ক্লিয়ার যে আমি খারাপ কিছু করছি না। ধন্যবাদ। সুতরাং হচ্ছে জীবন একটা এবং জীবন খুব সুন্দর, এবং এই সুন্দর জীবনে আপনি মেয়ে হয়ে এসেছেন এটাকে না ভেবে আপনাকে কাজ করে যেতে হবে, এবং সমাজ অনেক কথা বলবে, কিন্তু আপনি আজ যে সম্মানটা পাচ্ছেন বা দিন শেষে বা মাস শেষে আপনি যে অর্থটা দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু আপনার সমাজ সেটা দিয়ে কখনো আপনার উপকার করবে না, আপনাকে সেটা অর্জন করে নিতে হবে। এর পাশাপাশি যে সকল নতুন উদ্যোক্তারা আছে, নারী উদ্যোক্তারা আছে, যারা উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছে কিন্তু সমাজ পরিবার সবকিছুর ভয়ে বসে আছে, তাদের ক্ষেত্রে আপনি কি কিছু বলতে চান? আমি মনে করি কি সবার আগে নিজের সাথে ফাইট করতে হবে, যে আমি আমার কাছে ক্লিয়ার যে আমি আমাকে কতটুকু ট্যাকেল দিতে পারবো। যে একটু আগে আপনি যে বলেছেন সেটার সাথে একমত হিসেবে বলতেছি, আমি যখন খারাপ থাকবো তখন কিন্তু আমার সমাজ আমাকে সাপোর্ট দিবে না, আমার পরিবারও না। আমি যখন ভালো কিছু করব তখন কিন্তু একসময় দেখবেন আমার বাবা বলবে যে আমি জানতাম আমার মেয়ে এত কিছু পারে। আমার ছেলে মেয়েরা আমাকে নিয়ে অহংকার করবে যে না, আমার মা এইটা যেমন কন্টিনিউয়াসলি আমার মেয়ে এখন স্বপ্ন দেখে, আমার এক মেয়ে এক ছেলে, আমার মেয়ে স্বপ্ন দেখে যে সেও একজন উদ্যোক্তা হবে। যখন দেখে যে ভালো কিছু করছি, তা দিন শেষে একটা আবদার করে, এটাও কিন্তু একটা ভালো লাগার জিনিস। আমরা মেয়ে হিসেবে আগে দেখতাম কি যে আমার হাজবেন্ডকে আমি একটা বিবাহ বার্ষিকী বা তার জন্মদিনে গিফট করব, সেটা কিন্তু আমার তার পকেট থেকে টাকা নিয়ে করতে হচ্ছে। যদি আমি নিজে উপার্জন না করি তখন কিন্তু বলতে হয় তুমি এটা দিয়েছো, এটা তো আমার পকেট থেকে, এটার ভিতরে কিন্তু আমার কোনো আত্মতৃপ্তি আসে না। কিন্তু আমরা যদি নিজে উপার্জন করি, একসাথে আমরা কিন্তু নিজেদের সংসার প্লাস পরিবার, সমাজ, সেই সাথে দেশেও কিন্তু অর্থনীতিতে আমরা একটা স্থান করে নিতে পারি, যেটা প্রতিনিয়ত এখন কিন্তু মানুষ, তবে এখন অনেক দৃষ্টিভঙ্গি পাল্টেছে। যদি আমার কথা বলি, যেমন গত রাতেও কিন্তু আমরা বাসায় আসতে পারিনি, এমন অনেক যায় সপ্তাহে 1-2 দিন আমি হচ্ছে বাইরে থাকি। এইটা কিন্তু আমার একদিনে আমরা এই জায়গাটা করতে পারিনি। আমাদের দেশের প্রেক্ষাপটে একটা মেয়ে যদি এক রাত বাইরে থাকে অনেক খারাপ একটা জিনিস, কিন্তু যেহেতু আমরা একটা জায়গা করে নিয়েছি, বিজনেস করি, চাকরি করি, সামাজিক ভাবে এটা কিন্তু এখন সবাই অ্যাকসেপ্ট করে যে না, সে একটা সম্মানজনক কাজ করছে, পরিবারের জন্য করছে, সমাজের জন্য করছে, দেশের জন্য করছে। তাই সব দিক থেকে এখন কিন্তু সবার সাপোর্ট পাই, পরিবারের সাপোর্ট পাই, সমাজের সাপোর্ট পাই। আর সেই সাথে আমাদের দেশের প্রত্যেকে কিন্তু এখন নারী উদ্যোক্তাদের অনেক বেশি সম্মান করে। আমার মনে হয় ছেলেদের হিংসা করা উচিত। এখন মনে হয় মহিলা উদ্যোক্তাদের যত ফ্যাসিলিটিস ছেলে যারা আছে বিজনেস করে তারা এতটা ফ্যাসিলিটিস পায় না। অসংখ্য ধন্যবাদ, চমৎকার কথা বলেন। মেজা ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। যেমনটা উনি বলেন যে বর্তমানে মেয়েরা অনেক বেশি সুযোগ সুবিধা পায়, তো আপনার কাছে কি মনে হয় যে মেয়েরা আসলে কেমন সুযোগ সুবিধা পাচ্ছে, বা যেটা পাচ্ছে সেটা পর্যাপ্ত কিনা, বা আরো কিছু দেওয়া উচিত কিনা? চমৎকার। কিন্তু আমি আসলে মেয়েরা পাচ্ছে, এটা সুযোগ সুবিধা পাচ্ছে, আমি এটা ফিল করি এবং আরো পাওয়া উচিত। এবং এটা পেতে হলে আসলে নিজের স্থানটা নিজেকে তৈরি করে নিতে হয়, আমার কাছে কেন যেন মনে হয়। এটা কেউ দিবে না। এখন উনি হাজবেন্ড, আপা আমাদের মাকসুদা আপা হাজবেন্ডের কথা বললো, বা ভাইয়ের কথা বললো, বাবার কথা বললো, আমার মনে হয় নিজের স্থান নিজে তৈরি করলে এটা অটো তৈরি হয়ে যায়, আমার কাছে মনে হয় আর কি। কারণ আমি তো আর ওই পর্যায়ে একজন মেয়ে উদ্যোক্তা হিসেবে বলতে পারবো না, আমি উনার হয়তো সহযোগী হিসেবে বলতে পারবো যে এটা কঠিন কিছু না। একজন এখন এই যুগে এই সময় এই অবস্থায়, যেটা পেছনে যদি আমি 10 বছর চিন্তা করি বা 20 বছর চিন্তা করি সেটা হলে হয়তো হতো না, কিন্তু এখন আমাকে চিন্তা করতে হবে সামনে 10 বছর, সামনে 20 বছর অ্যাডভান্স চিন্তা করতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা অনেক পজিটিভ হবে, অনেক পজিটিভ হবে এবং পজিটিভ হওয়াই উচিত। আমার কাছে তার মনে মানে হচ্ছে যে আপনি এটা কি হওয়াই মনে করছেন যে বর্তমান সুযোগ সুবিধা যেগুলো সরকার থেকে দিচ্ছে এবং চারপাশ থেকে মেয়ে উদ্যোক্তারা পাচ্ছে সেটা পর্যাপ্ত? না, পর্যাপ্ত সুযোগ আছে, তৈরি করে নিতে হবে, আমি সেটা বলছি। পর্যাপ্ত এখানে টাকারও ব্যাপার আছে। টাকা তো সে একজন উদ্যোক্তা বললেই পায় না, উল্টা আরো নিজের পকেট থেকে খরচ করতে হয়। কোনো উদ্যোক্তা টাকা পায় না, কোনো ফান্ড পাওয়া যায় না, কেউ দেয় না, নিজেকে কষ্ট করেই করতে হয়। বা কোনো না কোনো রিসার্চ ফান্ড থেকে যদি কোনো সুযোগ থাকে, কোনো এনজিও থেকে যদি সুযোগ থাকে সেটা হয়তো পাওয়া যায়। বাট কোনো যদি পার্সোনালি একটা জিনিস বানানোর জন্য যে 500 টাকা দরকার, সে একটি স্কুলের স্টুডেন্ট, সে অনেক কিছু জানে, কিন্তু সেই স্টুডেন্ট হিসেবে সে ওই
একটা মেলাতে জিনিসটা তৈরি করলো, কিন্তু এটা ডেভেলপ করার জন্য কিন্তু বড় আকারে একটা ফান্ড দরকার, সেটা তো পায় না। সেটা হলে সে আরো ভালো কাজ করতে পারবে আমার মনে হয় আর কি। তো সেটার সুতরাং জন্য তো অ্যাচিভ করে নিতে হবে। অ্যাচিভ করে নিতে হবে, কারেক্ট, যেভাবেই ধন্যবাদ হোক, যেখান আপনাকে। থেকে। যেখান থেকে হোক, যেভাবে হোক, সেটাকে আসলে অ্যাচিভ করে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। সাজিদ ভাই, একদম শেষ একটা প্রশ্ন করতে যাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে মেয়েদের উদ্যোগ গ্রহণ বা তারা উদ্যোক্তা হচ্ছে, একজন ছেলে উদ্যোক্তা হিসেবে একটা মেয়ের উদ্যোগ গ্রহণকে আপনি কিভাবে দেখছেন? সেটা তো অবশ্যই পজিটিভ। সংসারের প্রয়োজনে অনেক সময় আমাদেরকে এই সারটুকু দিতেই হয়, যে কেউ একজন সামনে চলে আসলে তাদেরকে অবশ্যই কর্মক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে হচ্ছে বাধ্য হয়েই। কারণ তারা একটা পরিবেশ ছেড়ে যখন আমাদের কাছে চলে আসে, তখন আমাদেরকে এই সাপোর্ট গুলা দিতে হয়। যে মানে একটা মহিলা ঘর থেকে বের হওয়াটা এত সহজ নয়, এবং একজন উদ্যোক্তা যখন ঘর থেকে বের হয় তার চোখে মুখে অনেক স্বপ্ন থাকে, একটু সহযোগিতা তার জন্য অনেক বড় সাপোর্ট হয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা বলবো এটা অবশ্যই পজিটিভ, আমাদেরকে অবশ্যই পজিটিভলি নিতে হবে, পজিটিভলি সাপোর্ট দিতে হবে তাদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, আমরা আজকে যা যা শিখলাম তা হচ্ছে নারী উদ্যোক্তা হয়েছে বলে যে মন খারাপ করতে হবে এবং আশপাশে মানুষের কথা শুনে নিজের উদ্যোগ গ্রহণটাকে থেকে পিছিয়ে চলে আসতে হবে এমন কিছু নেই। আপনাকে আপনার নিজের ওয়েটা ক্রিয়েট করতে হবে। এর পাশাপাশি আমরা জেনেছি যে চামড়া শিল্প কতটা সম্ভাবনাময়। পাশাপাশি আমরা আজকে জেনেছি যে ইটের পরিকল্প এমন একটা ব্লক যেটা আমাদের জন্য সাশ্রয়ী, এবং এর সাথে সাথে যেটা কিনা কম খরচের পাশাপাশি সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো। কেননা যেটা যেমনটা ওনারা বললো যে ইটে যখন এক প্রকার প্রলেপ ইউজ করা হয় যেটা ক্ষতিকারক, এবং সেটার সময় একটা ভয় কাজ করে, এবং যেহেতু ব্লকের সাইজ বড় হয় তাই ভূমিকম্পে সেটার ব্যবহারও অনেক বেশি ভালো হয়। এই ছিল আমাদের আজকের এই অনুষ্ঠান। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং সামাজিক যোগাযোগে নিয়ে এই ধরনের বিভিন্ন কথাগুলো নিয়েই কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কেউ যখন ভালো কাজ করতে পারে, কেউ খারাপ কাজ করতে পারে। আশা করি যে আপনারা কোনো না কোনো একটা ভালো কাজ করতে পারবেন। আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও নেক্সট এপিসোডে আপনাদের কাছে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। শুভকামনা আপনাদের জন্য। তো